আমেরিকাতে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেখানে তোমার সয়াবিন বা মনোক্রপিং এর ব্যবস্থা আছে, যে মাঠের পর মাঠ একই ফসল চাষ করা হয়, সেরকম জায়গায় তোমার হার্বিসাইডের ব্যবহার বেশি। তো আমাদের দেশে সাধারণত আমরা কৃষক বা শ্রমিক দিয়ে আমরা জমি পরিষ্কার করে ফেলি। আগাছা জমির ধান ক্ষেত বলো বা অন্যান্য ক্ষেতে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে ফেলি। তো অন্যান্য কান্ট্রি গুলোতে যেখানে শ্রমিকের মজুরি আরো বেশি, তো সেখানে কিন্তু এই আগাছা পরিষ্কার করার জন্য আলাদা কোনো শ্রমিক পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কেমিক্যাল বা অন্য কোনো উপায়ে আগাছা দমন করা সেই ক্ষেত্রে অনেক তুলনামূলকভাবে সস্তা। তো বাংলাদেশে যে কমন হার্বিসাইড গুলো ব্যবহার করা হয় তার ভিতরে প্রথমে দেখো প্রিটিলাক্লোর, প্যারাজোসালফোরন, ইথাইল বিউটাক্লোর, গ্লাইফোসেট, প্যারাকুয়াট, 2,4-D অক্সিডায়াজোন, ফিনক্সিপ্রোপ ইথাইল এবং পেন্ডিমিথিলিন, এই ধরনের কম্পাউন্ড গুলো বেশি। তো এই যে গ্লাইফোসেট বা এই ধরনের কম্পাউন্ড যেগুলো আছে, এগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই এগুলো ব্যবহার করা হয়। এবং তোমরা শুনে অবাক হবা, আজকে যে আমরা জেনেটিক্যালি মডিফাইড ক্রপের কথা বলি, বেসিক্যালি কিন্তু জেনেটিক্যালি মডিফিকেশন করা হয়েছিল হার্বিসাইড রেজিস্ট্যান্স জিন দিয়ে। আসলে হার্বিসাইড রেজিস্ট্যান্স জিন দিয়ে তোমার সয়াবিনের একটা জিন ঢুকাই দেওয়া হয়েছিল, যাতে তাকে হার্বিসাইড দিলে সয়াবিন না মারা যায়। তো সেখান থেকে কিন্তু আসলে জেনেটিক্যালি মডিফাইড ক্রপের যাত্রা শুরু, যে প্রথমে হার্বিসাইড রেজিস্ট্যান্স সয়াবিন দিয়ে আমেরিকাতে, তো তারপরে এখন বাংলাদেশেও বিটি বেগুন চলে আসছে। তো এক একটা ট্রেট এক একভাবে জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে। তো সয়াবিনের ক্ষেত্রে গ্লাইফোসেট রেজিস্ট্যান্ট, মানে তোমার জমিতে যদি গ্লাইফোসেট দেওয়া হয় তাহলে সমস্ত আগাছা মারা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে সয়াবিনের কোনো ক্ষতি হবে না, এরকম একটা রেজিস্ট্যান্স জিন সয়াবিনে ঢুকানো হয়েছিল। তো যাই হোক, আমাদের দেশে দেখো রেজিস্টার্ড প্রোডাক্ট যেগুলো প্যারেনথেসিসের ভিতরে আছে 71, 62, 43, 37, 16, 13, 11, 8, 7। তো আমাদের দেশে সাধারণত ধান খেতে বেশি পরিমাণে আগাছানাশক ব্যবহার করা হয়। এছাড়া চা বাগানে এবং অন্যান্য ক্ষেত্রে যেখানে এই ঝোপ জঙ্গল পরিষ্কার করা লাগে সেখানে কিছুটা। হ্যাঁ সুমন, আমরা কোশ্চেনের উত্তর দিব, স্লাইডটা শেষ করে দিই। তো চা বাগানে কিছু কিছু ক্ষেত্রে তোমার বা ঝোপ জঙ্গল পরিষ্কার করতে, ধরো রেল লাইনের পাশে বা এয়ারপোর্টের পাশে, তো সেইখানেও আমরা কিছুটা হার্বিসাইড ব্যবহার করি। তো এইখানে হার্বিসাইড গুলোর ক্লাসিফিকেশন কিভাবে করা হয় সেগুলো নিয়ে আমরা আলাপ করব। সুমন, তোমার কোশ্চেনটা, এই স্লাইড শেষ, তোমার কোশ্চেনটা করে ফেলো। সুমন, সুমন শুনতে পাচ্ছ? স্যার আমার ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন হার্বিসাইডের ক্লাসিফিকেশনটা দেখব, যে কিভাবে হার্বিসাইডকে ক্লাসিফাই করা যায়। হার্বিসাইড বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, তার ভিতরে অ্যাক্টিভিটি অনুযায়ী, মোড অফ অ্যাকশন অনুযায়ী, কেমিক্যাল গ্রুপ অনুযায়ী। তো আমরা যদি অ্যাক্টিভিটি অনুযায়ী ক্লাসিফাই করি, ক্লাসিফিকেশন বেসড অন, কি ব্যাপার এটা বারবার নেমে যাচ্ছে, ক্লাসিফিকেশন বেসড অন দি অ্যাক্টিভিটি। তো আমরা যদি অ্যাক্টিভিটি অনুযায়ী ক্লাসিফাই করি তাহলে প্রথমে আসে সিলেক্টিভ হার্বিসাইড, তারপরে আসে নন সিলেক্টিভ হার্বিসাইড। তো সিলেক্টিভ, নন সিলেক্টিভ হার্বিসাইড এই দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একেবারে ধরে নাও হার্বিসাইড থেকে কোনো কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবে এই পরীক্ষায়। তো সিলেক্টিভ হার্বিসাইড আর নন সিলেক্টিভ হার্বিসাইড বলতে আমরা কি বুঝি? সিলেক্টিভ হচ্ছে যেটা কন্ট্রোল অর সাপ্রেস সার্টেন প্লান্টস উইদাউট এফেক্টিং, খোলাই ছিল জি, control or suppress certain plant without affecting the growth of other plant species. Selectivity may be due to translocation, differential absorption, morphological or physiological differences between plant species. উদাহরণ হচ্ছে 2,4-D Mecocrop dicamba control many broadleaf weed but remain ineffective against monocotyledon. দেখো এখানে
সিলেক্টিভ হার্বিসাইড বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি যারা একটা নির্দিষ্ট গ্রুপের প্লান্টকে কিল করতে পারে উইদাউট এফেক্টিং দি গ্রোথ অফ আদার প্লান্ট স্পিসিস। তাহলে একটা ধান খেতে যদি আমরা 2,4-D প্রয়োগ করি, দেখো এখানে 2,4-D এমন একটা হার্বিসাইড যে ব্রড লিফ মানে যাদের চওড়া পাতা এই ধরনের উইডকে কন্ট্রোল করে, কিন্তু মনোকট যেটা একবীজপত্রী প্লান্ট যেমন ঘাস বা ধান এগুলোকে সে কন্ট্রোল করতে পারে না। তো এই যে 2,4-D এটা একটা সিলেক্টিভ হার্বিসাইড, যদি বড় পাতা বা চওড়া পাতা কোনো আগাছা থাকে তাহলে সেটা বা দ্বিবীজপত্রী কোনো আগাছা থাকে সেটাকে কিন্তু সে দমন করতে পারে। এরপরে আছে নন সিলেক্টিভ হার্বিসাইড, দে আর নট স্পেসিফিক ইন অ্যাক্টিং এগেইনস্ট সার্টেন প্লান্ট স্পিসিস এন্ড কিল অল প্লান্ট ম্যাটেরিয়াল উইথ হুইচ দে কাম ইনটু কন্টাক্ট। তো নন সিলেক্টিভ গুলো আসলে এর সামনে যে আগাছায় আসুক না কেন, যে প্লান্টে আসুক না কেন, সবাইকে সে কিল করে ফেলে, এর কোনো আলাদা সিলেকশন নাই। তো দে আর ইউজড টু ক্লিয়ার ইন্ডাস্ট্রিয়াল সাইটস, ওয়েস্ট গ্রাউন্ড, রেলওয়েজ এন্ড রেলওয়ে এম্বাঙ্কমেন্ট। মানে এইটা দিয়ে আসলে ধান জমির আগাছা দমনের থেকে তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সাইট, রেল লাইনের চারপাশে এগুলো পরিষ্কার করা হয় বেশি। তো এর উদাহরণ হচ্ছে প্যারাকুয়াট, গ্লুফোসিনেট, গ্লাইফোসেট, এগুলো নন সিলেক্টিভ হার্বিসাইড। আমি একটু আগে যেটা বললাম যে গ্লাইফোসেট রেজিস্ট্যান্স জিন সয়াবিনের ভিতরে ঢুকানো হয়েছিল। তো গ্লাইফোসেট একটা নন সিলেক্টিভ হার্বিসাইড, এর সামনে যা পড়বে সব প্লান্টকে সে কিল করে ফেলতে পারে, কিন্তু সয়াবিনের ভিতরে যদি গ্লাইফোসেট রেজিস্ট্যান্স জিন ঢুকাই দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সয়াবিন গ্লাইফোসেটের কোনো ব্যাড ইফেক্ট সয়াবিনের উপরে পড়বে না। তো এই ক্ষেত্রে সয়াবিন টিকে থাকবে, অন্য সব উইড মারা যাবে। তো এই সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ হার্বিসাইড এইটা আসলে জমিতে প্রয়োগের আগে তো তোমাকে জানতে হবে যে কখন আমরা এটা প্রয়োগ করব। সাধারণত নন সিলেক্টিভ হার্বিসাইড গুলো জমি তৈরির পূর্বে, যখন আগাছা দমন করতে হয় তখন নন সিলেক্টিভ হার্বিসাইড গুলো ব্যবহার করা হয়। দাঁড়ানো ক্রপ, ধরো ধান খেতে বা সবজি খেতে বা চা বাগানে যখন দাঁড়ানো ক্রপ থাকে, যে একটা ক্রপ আছে, তখন তার পাশে আগাছা হলে সেখানে আমরা সিলেক্টিভ হার্বিসাইড দিতে পারি, যেটা 2,4-D বা ডাইকাম্বা, এগুলো আমরা সিলেক্টিভ হার্বিসাইড ব্যবহার করতে পারি দাঁড়ানো ক্রপের ক্ষেত্রে। মোড অফ অ্যাকশন অনুযায়ী যদি ক্লাসিফিকেশন করা হয় যে একটা হার্বিসাইড কিভাবে একটা উইডকে কিল করে, তো সেই অনুযায়ী ক্লাসিফাই করলে আমরা কতগুলো ভাগে তাদের ভাগ করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বায়োসিনথেসিস ইনহিবিটর। তোমরা জানো যে আমাদের একটা লিভিং অর্গানিজমের জন্য অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন অত্যন্ত দরকারি একটা উপাদান। তো কিছু কিছু হার্বিসাইড আছে যারা নির্দিষ্ট এনজাইমের উপরে কাজ করে কিছু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে তৈরি হইতে বাধা দেয়, যার ফলে প্লান্টের গ্রোথ এবং ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হয় এবং আলটিমেটলি প্লান্টটা মারা যায়। তো আপন দেখো এখানে সালফোনাইল ইউরিয়া এবং ইমিডাজোলিনোন, এই দুইটার ভিতরে পার্থক্য দেখো। এই যে এইখানে যে প্লান্ট গুলো আছে, এই প্লান্টের ভিতরে ওই অ্যামিনো অ্যাসিড বায়োসিনথেসিস ইনহিবিটর দেওয়ার কারণে সেগুলোর গ্রোথ কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, সেগুলোর গ্রোথ ভালো হচ্ছে না। তো এরপরে যদি আমরা যাই অক্সিন লাইক অ্যাকশন গ্রোথ রেগুলেটর, যদি কোনো প্লান্টে তোমরা গ্রোথ হরমোন দাও তাহলে সেটা কিন্তু প্লান্টের বৃদ্ধি হঠাৎ করে বাড়ায় দেয়। তো হার্বিসাইড উইল মিমিক দ্য অ্যাকশন অফ অক্সিন। তো অক্সিনের মতন কাজ করে এমন কিছু হার্বিসাইড আছে উইদিন দি প্লান্ট, কজিং র্যাপিড এন্ড আনকন্ট্রোল গ্রোথ। হঠাৎ করে প্লান্ট অনেক বড় হয়ে যায়, আলটিমেটলি যখন বড় হয়ে যায় তখন এগুলোর ভেতরে ওই সেল ওয়ালের অতটা দৃঢ়তা আসে না, প্লান্টটা খুব সফট এবং সাকুলেন্ট হয়, এবং কিছুদিন পরে সেটা আর স্ট্যান্ডিং অবস্থায় থাকে না, সেটা মাটিতে ঢলে পড়ে বা আলটিমেটলি সেটা মারা যায়। এবং সেল ওয়াল গুলো যদি খুব বেশি শক্ত না হয় তাহলে এটা যখন পানি থেকে ওয়াটার অ্যাবজর্ব করে তখন এটা ফেটে যায় এবং প্লান্ট আস্তে আস্তে ঢলে পড়তে থাকে।
তো এইটা বেনজোইক অ্যাসিড, ফেনক্সি কার্বক্সিলিক অ্যাসিড এই ধরনের হার্বিসাইড গুলো তোমার অক্সিন লাইক গ্রোথ রেগুলেটরের মতন কাজ করে। সেল মেমব্রেন ডিসরাপ্টর, একটু আগে যেটা বললাম যে কিছু কিছু হার্বিসাইড আরো আছে যারা প্লান্টের যে সেল, সেই সেল মেমব্রেনকে ভেঙে ফেলে, যার ফলে প্লান্ট আলটিমেটলি মারা যায়। তো হার্বিসাইড রিঅ্যাক্ট উইদিন দি প্লান্ট টু ফর্ম কম্পাউন্ড সাচ এস সুপারঅক্সাইড অর হাইড্রোক্সিল রেডিক্যাল হুইচ দেন ডিস্ট্রয় সেল মেমব্রেন। এরকম উদাহরণগুলো হচ্ছে অক্সাডায়াজোল আর ট্রায়াজিনোন। তো এই ধরনের হার্বিসাইড গুলো সাধারণত ব্রডলিভ যে প্লান্ট আছে সেই ব্রডলিভ প্লান্টের উপরে প্রয়োগ করলে, যেগুলো চওড়া পাতা প্লান্ট, তো সেখানে কিন্তু সেল মেমব্রেন যেটা সেটা ভেঙে যাবে এবং আলটিমেটলি প্লান্ট এরকম শুকায় যাবে, পরে মারা যাবে। তো লিপিড সিনথেসিস ইনহিবিটর, তো এই ক্ষেত্রেও তোমরা তোমার প্লান্টের লিপিড ফরমেশনে বাধা দেয়, যেমন বেনসুলেট আর কার্বামোথিয়েট। তো এই ধরনের হার্বিসাইড গুলো প্লান্টের বডিতে ফ্যাট বা লিপিড সিনথেসিস হইতে বাধা দেয়, যার ফলে আলটিমেটলি প্লান্টের গ্রোথ বা ডেভেলপমেন্ট হয় না। তো এই ক্ষেত্রে তোমার ফটোসিনথেটিক ইনহিবিটর এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো একটা প্লান্ট তার ফটোসিনথেসিস না হলে তার খাদ্য তৈরি করতে পারে না। তো আলটিমেটলি ফটোসিনথেসিস যারা করে, যেমন ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট যেগুলো, তো সেই ধরনের কম্পাউন্ডে বাধা দেওয়ার মাধ্যমে তারা ফটোসিনথেসিসকে ইনহিবিট করে। তো ইনহিবিট অন অর অফ several binding sites in the process of photosynthesis, এরা ট্রায়াজিন, ইউরাসিল এগুলো। তো ফটোসিনথেসিস যদি বাধাগ্রস্ত হয় তাহলে প্লান্ট খাবার তৈরি করতে পারে না এবং আলটিমেটলি প্লান্ট মারা যায়। তো তোমরা একটা ঘাসের উপরে যদি একটা ইটের টুকরা দিয়ে রাখো, তাহলে দেখবা যে কিছুদিন পরে সেই ঘাসটা সাদা হয়ে যায় এবং অনেকদিন রেখে দিলে পরে নিচের ঘাসগুলো মারা যাইতে থাকে। তো এইটাও অনেকটা সেরকম, ফটোসিনথেসিস ইনহিবিটর দিলে তোমার সেখানের ঘাসগুলোর কালার সাদাটে হয়ে যায় এবং পরে আস্তে আস্তে খড়ের মতন মনে হয় যেন পুড়ে গেছে। তো এইটা সাধারণত আমরা খুব বেশি ব্যবহার করি, দেখবা চারপাশের আগাছা, বিশেষ করে ঘাস জাতীয় আগাছা দমন করার জন্য ফটোসিনথেটিক ইনহিবিটর ব্যবহার করা হয়। আর ব্রডলিফ আগাছা দমন করার জন্য অক্সিন লাইক যে কম্পাউন্ড গুলো আছে, যেগুলো গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে, যেগুলো ব্রডলিফ বড় পাতা, সেইগুলোকে তোমার অক্সিন লাইক কম্পাউন্ড দিয়ে দমন করা হয়। আর ফটোসিনথেটিক ইনহিবিটর দিয়ে ঘাস জাতীয়, যেমন দুর্বা ঘাস বা এই ধরনের ঘাস, এগুলোকে বেশি দমন করা হয়। পিগমেন্ট ইনহিবিটর, এইটাও ওই ফটোসিনথেটিক ইনহিবিটরের মতন, যেটা তোমার ক্লোরোফিল বা এই ধরনের কম্পাউন্ডকে ইনহিবিট করে। দেখো এখানে আমি যেটা বলতেছিলাম যে সাদা হয়ে যায় গাছটা, তো এই ধরনের এইখানেও দেখো এই যে জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে। তো গাছের ক্লোরোফিল যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যা দেখা যায়। তো অ্যামিট্রল আর পাইরিডাজোজিনোন এই ধরনের কম্পাউন্ড গুলো prevent the production of compound that protect the plant from chlorophyll destruction. তো এমন কিছু কম্পাউন্ড তারা তৈরি করে বা ক্লোরোফিল সিনথেসিসে তারা বাধা দেয়। তো এই ধরনের কম্পাউন্ড গুলো প্রয়োগ করলে আমার উইড গুলো এভাবে সাদা হয়ে মারা যায়। তো এরপরে আরো একটা আছে সিডলিং গ্রোথ ইনহিবিটর। তো কিছু কিছু কম্পাউন্ড আছে যারা সিডলিং এর গ্রোথে বাধা দেয়। নতুন কোন ঘাসের বীজ বা আগাছার বীজ যদি মাটিতে থাকে, সেগুলো জার্মিনেশন। আচ্ছা, আবিদা আর কি আদিয়া সুলতানা, একটু ওয়েট করো, আমি একটু শেষ করে নিই। তো সিডলিং গ্রোথ ইনহিবিটর বলতে আমরা তাদেরকে বুঝাই যারা তোমার জমিতে যদি প্রয়োগ করা হয়, সেখানে কোনো আগাছার বীজ থাকলে বা কোনো আগাছার রুট থাকলে সেগুলো কিন্তু আর গ্রো করতে পারে না। তো প্রিটিলাক্লোর এরকম একটা হার্বিসাইড, যেটা তোমার জমি তৈরির সময় যদি তুমি দিয়ে দাও, তাহলে সেখানে যদি কোনো আগাছার বীজ থাকে বা আগাছার মূল থাকে, সেখান থেকে আর নতুন করে গ্রোথ হয় না। তো এই ধরনের হার্বিসাইড গুলো অবশ্যই তোমার জমি তৈরির সময় দিতে হয় এবং কিছুদিন ওয়েট করার পরে পরবর্তীতে
তোমার জমিতে প্রয়োগ করা লাগে, জমি চাষ করে ফসল বপন করা লাগে। তো আমরা যদি কেমিক্যাল ফ্যামিলি অনুযায়ী ক্লাসিফিকেশন করি তাহলে আদিবা কি কোশ্চেন ছিল তোমার? জি স্যার, কোশ্চেনটা ছিল যে ফটোসিনথেটিক ইনহিবিটর আর হচ্ছে যে আপনি যেটা একটু আগে বললেন যে পিগমেন্ট ইনহিবিটর, এটার মধ্যে আসলে বেসিক পার্থক্য না, বেসিক পার্থক্য নাই। ফটোসিনথেটিক ইনহিবিটর বলতে যে তোমার সে ফটোসিনথেসিসে বাধা দেয় এবং সেটা তোমার ক্লোরোফিল সিনথেসিসে বাধা দিলেও সেটাও একটা ফটোসিনথেটিক ইনহিবিটর। সেটাও তোমার অন্যান্য পিগমেন্টেও বাধা দিতে পারে। তোমরা জানো যে ফটোসিনথেসিস করে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। তো এই ধরনের পিগমেন্ট গুলোকে যদি সিনথেসিস হতে বাধা দেয় তাহলে আমরা সেটাকে ক্লোরোফিল ইনহিবিটর বলবো। আর যদি এমনি ফটোসিনথেসিস, ধরো ক্লোরোফিল আছে কিন্তু তবুও ফটোসিনথেসিস হতে বাধা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা তাকে ফটোসিনথেটিক ইনহিবিটর বলবো। মানে জিনিস দুইটা প্রায় কাছাকাছি। এবং তুমি যদি ক্লোরোফিল সিনথেসিস ইনহিবিটরকে ফটোসিনথেটিক ইনহিবিটর বলো তাহলেও ভুল হবে না। তো আমরা ক্লাসিফিকেশন অন দি বেসিস অফ কেমিক্যাল ফ্যামিলি যদি বলি, তো এখানে তোমার কেমিক্যাল কম্পাউন্ড অনুযায়ী ধরো ইনঅর্গানিক হার্বিসাইড যেগুলো ইনঅর্গানিক ক্লাসের, সেগুলো অ্যামোনিয়াম সালফোনেট। আর অর্গানিক আর্সেনিক্যালস, যদিও এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড কিন্তু এর সাথে কার্বন এবং হাইড্রোজেন থাকার কারণে আমরা এটাকে আর্সেনিক কম্পাউন্ড, মিথানো আর্সেনিক অ্যাসিড। অ্যালিফেটিক যেটা গ্লাইফোসেট, আর যদি রিং স্ট্রাকচার হয় এরকমও আছে। ক্লোরো অ্যাসিটামাইড যেমন বিউটাক্লোর, প্রেটিলাক্লোর। আর বাইপিরিডিয়াম, এটা হচ্ছে তোমার পিরিডিনের মতন হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, প্যারাকুয়াট। আর ডাইনাইট্রো অ্যানিলিন, তো পেন্ডিমিথিলিন। তারপরে আছে অক্সিডায়াজল। তো অক্সিডায়াজল ইজ দ্য রংস্টার অর অক্সাস্টার। এটা কিন্তু বাংলাদেশে এখন মনে হয় ব্যবহার করা হয় না, একসময় প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো, বিশেষ করে ধান খেতে। তো ধান খেতে ব্যবহার করার পরে দেখা গেল আমাদের কৃষকের আরেকটা বন্ধু আছে, শুধু কেঁচোই না, আরেকটা বন্ধু আছে ব্যাং, ফ্রগ। তো এই ব্যাং গুলো কি করতো, কোলা ব্যাং যেগুলো, তো সেগুলো ধান খেতে থাকলে কিন্তু সে প্রচুর পরিমাণে পোকা খায়। তোমরা খেয়াল করে দেখো যে এই ব্যাং গুলো যখন রনস্টার প্রয়োগ করা হইলো জমিতে, জমিতে যত ব্যাং ছিল সব মারা গেল। এক সময় ধান খেতে প্রচুর মাছ হইতো, ধরো ছোট মাছ যেগুলো, ধরো পুঁটি মাছ বা এই ধরনের মাছ, এগুলো ধান খেতে পানি যেটুক জমে থাকতো এতেই হইতো। রনস্টার ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো এবং হঠাৎ করে ধান খেতে মাছের পরিমাণ কমে গেল এবং ব্যাঙের পরিমাণ কমে গেল। দেখো ব্যাঙ কমে গেলে আগাছা দমন করতেছো ঠিকই আছে, কিন্তু আরেকটা পেস্ট বেড়ে যায়, যেমন ইনসেক্ট কিন্তু বেড়ে যায় যদি ব্যাঙ না থাকে জমিতে। তো এই যে রনস্টার পরে ব্যান্ড করে দেওয়া হয়েছে। আমরা যখন হাই স্কুলে পড়ি, ধরো 1996-97 এর দিকে, তখন এটা বাংলাদেশে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল যে হঠাৎ করে লেবার পাওয়া যাচ্ছিল না ধান চাষ করার ক্ষেত্রে, তো সেই সময় রনস্টারকে পারমিশন দেওয়া হয়েছিল। তাই এখন আরো হাই কোয়ালিটির হার্বিসাইড আছে। তো হার্বিসাইড দিলে কি ক্ষতি হয় আমরা সেটা আলাপ করবো, আগে এটা পড়াইনি। তো ফেনক্সি কার্বক্সিলিক অ্যাসিড 2,4-D বা 2,4-D অ্যামাইড, এইটা তোমার ব্রডলিফের ক্ষেত্রে এটা অক্সিন লাইক অ্যাক্টিভিটি। এবং সালফোনাইল ইউরিয়া, এটা প্যারাজো সালফিউরো নিথাইল বা এটার ব্র্যান্ড নেম হচ্ছে পাইরোজোসান। বা ফেনক্সিপ্রোপিথাইল, এটা প্যানিডা। তাহলে এই যে কমন হার্বিসাইডের নাম যেগুলো তোমার ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, এগুলো আমাদের দেশে ব্যবহার করা হয়। তো এই হার্বিসাইড গুলোর ভিতরে আমি রিসেন্টলি ব্যবহার করেছি প্যারাকুয়াট। তোমাদের করিম ভবনের ভিতরে প্রচুর আগাছা হয়ে গেছিল, এই করোনাকালীন সময়ে পরিষ্কার করার লোক ছিল না। তো আমার মনে হইলো যে এগুলো তো আমি আগাছানাশক দিয়ে দমন করতে পারি, তো আমি প্যারাকুয়াট কিনে এইটা জমিতে প্রয়োগ করে দিলাম পুরা করিম ভবনে, তোমাদের ক্লাসরুমের আশেপাশে সব জায়গায়। তো এখন কিন্তু করিম ভবনের ভিতরে কোনো ঘাস নাই, সব ঘাস মরে গেছে। তো তোমরা জানো যে আমাদের ইউনিভার্সিটির ফার্মের যে রাস্তাগুলা, তোমার বিনার সামনে থেকে আমবাগান এবং এফআরআই এর দিকে যে রাস্তাটা গেছে, এর দুই সাইডেও কিন্তু প্রচুর আগাছা ছিল। তোমরা যদি রিসেন্টলি কেউ আসো তাহলে দেখবা ওইখানে তোমার
এই প্যারাকুয়াট প্রয়োগ করে পুরো আগাছা দমন করা হয়ে গেছে। তো ওইখানে গ্লাইফোসেট দিলেও হইতো, তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি গ্লাইফোসেট এর আগে ব্যবহার করেছি, কিন্তু গ্লাইফোসেটের থেকে কেন জানি প্যারাকুয়াট এবার আমার খুব ভালো রেজাল্ট দিছে এই আগাছা দমনের ক্ষেত্রে। আরো কতগুলো আছে, সাবস্টিটিউটেড ইউরিয়া, ডাইনাইট্রোফেনল, অর্গানোফসফরাস হার্বিসাইড, অর্গানোকার্বামেট হার্বিসাইড, ট্রায়াজিন, এই ধরনের গুলা। তো আমাদের খুব কাছাকাছি চলে আসছে আমরা শেষের দিকে। তো আমরা এখন যেটা আলাপ করব যে এই যে হার্বিসাইড গুলো ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা কি। তো যদিও এগ্রোনমির একটা টার্ম, কিন্তু হার্বিসাইড গুলো ব্যবহার করার ক্ষেত্রে আসলে সরাসরি হার্বিসাইডের টক্সিসিটি কিন্তু এনিম্যালের উপরে সেভাবে না থাকলেও, দেখো দুইটা সিস্টেম, ইনসেক্ট কিন্তু এনিম্যাল, আর হার্বিসাইড গুলো কিন্তু দমন করে প্লান্টকে। তো হার্বিসাইড গুলো সরাসরি ওই ইসের মতন টক্সিক না, ইনসেকটিসাইডের মতন টক্সিক না, বা ফাঞ্জিসাইডের মতনও টক্সিক না, কিন্তু হার্বিসাইড গুলো মানুষের জন্য তেমন ক্ষতিকর না হইলেও কিন্তু আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে? যখন প্রচুর পরিমাণে হার্বিসাইড ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণে, বিশেষ করে তোমার আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, আমাদের দেশে তুলনামূলকভাবে কম, তখন কিন্তু হার্বিসাইড গুলো তোমাদের জাকির স্যার পড়াবেন, হার্বিসাইড গুলো যখন মাটিতে চলে আসে, তো সেটা গাছকে কিল করার পরে সেগুলো আস্তে আস্তে ধুয়ে ধুয়ে কিন্তু জলজ যে ওয়াটার বডি থাকে, ধরো পুকুর বা খাল বিল বা নদী নালায় চলে আসে। তো চলে আসলে সেখানেও কিন্তু সে তার অ্যাক্টিভিটি শো করে, বিশেষ করে জলজ আগাছাগুলো হঠাৎ করে মারা যায়। এবং মানুষের জন্য কম ক্ষতিকর হইলেও মাছ বা এই ধরনের জলজ যে প্রাণীগুলো আছে তাদের জন্য প্রচুর পরিমাণে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবং আমাদের দেশে নদী নালা খাল বিলে মাছ মরে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তোমার এই হার্বিসাইড। ইনসেকটিসাইড তো আছেই, সাথে সাথে তুলনামূলকভাবে হার্বিসাইড এই জলজ প্রাণীদের জন্য বেশি ক্ষতিকর। তো আমাদের দেশে হার্বিসাইডের ব্যবহার তুলনামূলকভাবে অনেক কম অন্যান্য দেশের তুলনায়, কারণ আমাদের দেশে ইম্পোর্টও কম। তো আমাদের দেশে হার্বিসাইড ব্যবহার দিন দিন বাড়তেছে। তোমাদের যেটা দরকার, তোমরা যখন কৃষিবিদ হয়ে যাবা, যে ফার্মারকে বোঝানো, যে কারণে সিলেক্টিভ নন সিলেক্টিভ হার্বিসাইড পরীক্ষায় আসে, যে তুমি দাঁড়ানো ক্রপে কোন হার্বিসাইড দিবা, আর জমি তৈরির সময় কোন হার্বিসাইড দিবা, ব্রড লিফের জন্য কোন হার্বিসাইড দিবা, আর ধান খেতে যদি জমিতে ধান থাকে তাহলে কোন হার্বিসাইড দিবা, এটা কিন্তু তোমাকে কৃষককে বোঝাইতে হবে। এখন ধরো আমরা যদি পুরোপুরি এই বিষয়গুলো ক্লিয়ার কাট না জানি, তাহলে তুমি যদি একটা ভুল হার্বিসাইড দাও, যে আপনার জমিতে একটা নন সিলেক্টিভ হার্বিসাইড প্রয়োগ করেন, তাহলে কিন্তু পরের দিন এসে কৃষক তোমাকে বলবে যে আমার জমিতে কোনো গাছই আর বেঁচে নাই। তো এই বিষয়টা খুবই খেয়াল রাখবা, যে সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ, আমরা যে কেমিক্যাল ক্লাসিফিকেশন করলাম এই 14-15টা, এইটার থেকে আমার জন্য দরকার হুইচ ওয়ান ইজ সিলেক্টিভ এন্ড কোনটা নন সিলেক্টিভ হার্বিসাইড। তো এইবার একটু কষ্ট করে তোমরা তোমাদের আইডিয়া এখানে লিখে ফেলো। আমার ছাত্রছাত্রীরা, তোমরা একটু কষ্ট করে তোমাদের আইডি চ্যাট বক্সে লিখে ফেলো। কেউ কি লিখতেছো চ্যাট বক্সে? জি স্যার। আমার এখানে দেখা যাচ্ছে না। কি ব্যাপার, তোমাদের চ্যাট আমার এখানে আসতেছে না কেন? হ্যাঁ আসতেছে এবার। তো আমরা একেবারে ক্লাসের শেষের দিকে চলে আসছি, আমার পোর্শন আজকে শেষ হয়ে যাচ্ছে। তো আমি যেগুলো পড়াইছি সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলাপ করে আমরা শেষ করব। আমাদের হার্বিসাইড মোটামুটি শেষ। তো আমি তোমাদেরকে পড়িয়েছি অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড, তারপরে ছিল হচ্ছে ন্যাচারাল কিছু কম্পাউন্ড, এবং সেই সাথে
তোমার ন্যাচারাল যে সিনথেটিক পাইরিথ্রয়েড এবং নিওনিকোটিনয়েড, এরপরে আমি তোমাদেরকে পড়াইছি হার্বিসাইড, আর আজকে পড়াইলাম ফাঙ্গিসাইড। তো এই 4টা ক্লাস থেকে তোমাদের ক্লাস টেস্টে যদি না আসে তাহলে 2টা কোশ্চেন থাকবে ফাইনালে এই 4টা ক্লাস থেকে। তো 2টার ভিতরে যদি ফাইনাল পরীক্ষা হয়, আমরা এখনো জানি না ফাইনাল পরীক্ষা হবে কিনা, যদি ফাইনাল পরীক্ষা হয় তাহলে 2টা ক্লাস থাকবে, 2টা কোশ্চেন থাকবে। তো 2টা কোশ্চেনের ভিতরে তোমাদের মনে আছে কিনা, আমরা যখন অর্গানো কার্বামেট পড়েছিলাম তখন অর্গানো কার্বামেট ইনসেক্টিসাইড গুলো কেন ব্যবহার করা হয় সেটা একটা ছিল। আরেকটা কোশ্চেন আমি বলে দিছিলাম যে মোড অফ অ্যাকশন কেন সেটা অর্গানোফসফরাসের থেকে আলাদা, যে রিভার্সিবল আর ইররিভার্সিবল ইনহিবিশন, ওইটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে তোমার আসবে হচ্ছে হোয়াই অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড ইজ ইউজড, মানে কেন এটা ব্যবহার করা হয় এবং এটার মোড অফ অ্যাকশন কিভাবে আলাদা। এরপরে ছিল আমাদের নিওনিকোটিনয়েডের ভিতরে 2টার আমরা পার্থক্য পড়ছিলাম, তোমার মনে আছে কিনা, যে তোমার আমরা সাইপারমেথ্রিন আর কোনটার জন্য তুলনা পড়ছিলাম, তো ওই তুলনাটা পরীক্ষায় আসে না। এটা তো অর্গানো কার্বামেটের ভিতরে ইমিডাক্লোপিড, কিন্তু তোমার নিওনিকোটিনয়েড আর ইসে না, ওইখানেই দাঁড়াও আমি একটু দেখে আসি। সাইপারমেথ্রিন আর নিওনিকোটিনয়েড ওই পাইরিথ্রিন গ্রুপের যেটা ছিল ওইখান থেকে নাকি? হ্যাঁ, সাইপারমেথ্রিন আর ইমিডাক্লোপিড এইটার একটা পার্থক্য ছিল বা তুলনা ছিল, এইটা পরীক্ষায় আসে। আর আরেকটা ছিল হচ্ছে এই যে কতগুলো প্লান্টের নেম ছিল, যেটা প্রোডাক্ট এবং মোড অফ অ্যাকশন আর টার্গেট ইনসেক্ট, এরকম হয়তো 3টা বা 4টা। ধরো আমরা যেটা যেটা পড়ছি, নিকোটিয়ানা, টেবাকাম, নিকোটিন, ইনসেক্টিসাইড আর অ্যান্টিফাঙ্গাল, এখানে অ্যাফিড কে কন্ট্রোল করে, এরকম একটা চার্ট ছিল। আমি যদি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দেখাই, এইটাও একটু পড়বা, ঠিক আছে? এটার নোট দেওয়া আছে। আর এরপরে ফাঞ্জিসাইডের ভিতরে তোমার মোড অফ অ্যাকশন ফাঞ্জিসাইডের এবং হার্বিসাইডের ভিতরে এই যে আমরা আজকে যেটা করলাম, সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ হার্বিসাইড উদাহরণ সহ, উদাহরণ ছাড়া কিন্তু এটার মার্কস পাওয়া যায় না। এটার উদাহরণ জানতে চাই স্যাররা, যে সিলেক্টিভ নন সিলেক্টিভ হার্বিসাইড বলতে কি বুঝছো, উদাহরণ সহ লিখো। তো এইটা পরীক্ষায় আসেই, হয়তো এটা এবার পরীক্ষায় আসবে। তো আমার ক্লাস আজকে এই পর্যন্তই। তোমাদের জাকির স্যার অলরেডি ক্লাস নেওয়া শুরু করেছেন, তো নেক্সট উইক থেকে জাকির স্যার মনে আরো 2-3টা ক্লাস নেবেন, একটা অলরেডি নিয়ে নিয়েছেন। তো তোমাদের কিন্তু কোর্স শেষ হয়ে যাচ্ছে। আমাদের আগে 4টা করে ক্লাস নেওয়া লাগতো 4 সেকশনে, এখন এক ক্লাসে শেষ হয়ে যাচ্ছে বলে তোমাদের সাথে আসলে খুব দ্রুত আমরা শেষ করে ফেলতেছি। তো তোমরা একটু কষ্ট করে স্যারদের কাছ থেকে নোটটা নিয়ে নিও। আমার এই নোটটা আজকে আমি একজন একটু আমাকে ইডু মেলে একটা মেল করো, আমি সেটার রিপ্লাই হিসেবে নোটটা দিয়ে দিচ্ছি। এখনই আমার মেইলে একটা মেল করো, আমি এই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। স্যার রিভার্সিবল ইরিভার্সিবল বলে হচ্ছে একটা কোশ্চেন যে করলেন স্যার, ওইটা বুঝিনি। মোড অফ অ্যাকশন অফ অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড আমরা পড়ছি না, তো ওইটা অর্গানোফসফরাসের থেকে কিভাবে আলাদা। তো অর্গানোফসফরাসের যে ইনহিবিশনটা ছিল ওইটা ইররিভার্সিবল, ওইটা ফেরত আসে না। ধরো তোমার অ্যাসিটাইল কোলিনস্টারেজকে সে যে ইনহিবিট করে, তো সেটা কিন্তু ওইভাবেই থাকে, ওইটা ইনসেক্ট মারা যায়। আর অর্গানোকার্বামেটের ক্ষেত্রে এটা অ্যাসিটাইল কোলিনস্টারেজকে ইনহিবিট করে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পরেই সেটা আবার ধর 5-7 মিনিট পরে সেটা ইনহিবিশনটা আবার রিভার্স করে, মানে এটা আবার আগের অবস্থায় ফিরে যায়।
তো এই কারণেই দেখবা যে ডোজ কম হয়ে গেলে তেলাপোকা বা এই ধরনের ইনসেক্ট গুলো কিছুক্ষণ উল্টে পড়ে থেকে আবার কিন্তু দৌড় দিতে পারে। তো অর্গানোকার্বামেট ইররিভার্সিবল না, অর্গানোকার্বামেট হচ্ছে রিভার্সিবল আর অর্গানোফসফরাস হচ্ছে ইররিভার্সিবল, মানে এইটা আর আগের অবস্থায় ফেরত আনা যায় না। তো এই কারণে স্যার ওই চার্টটা একটু আরেকবার দেখাবেন, যেটা কোনটার ওই যে স্যার প্লান্টের নেমের সাথে সাথে যে ওটা আছে। প্লান্টের নেমের সাথে সাথে এটা তো নোট আমি দিয়েই দিছি তোমাদের। স্যার কম্পাউন্ডের গাঠনিক সংকেত শিখতে হবে কোনোটার? আমি তো সেটা বলি নাই। এটার কথা বলছিলাম। এখান থেকে সবগুলো আসবে না, ধরো 4টা বা 5টা এরকম আসতে পারে যে তোমার বোটানিক্যাল ইনসেকটিসাইড বা ন্যাচারাল যে ইনসেকটিসাইড গুলো আছে সেগুলোর 5টার প্লান্টের নাম, প্রোডাক্টের নাম, আর মোড অফ অ্যাকশন আর টার্গেট ইনসেক্ট, এগুলো লিখো। ধরো 3 থেকে 4টা আসার সম্ভাবনা বেশি, 4টায় 4 নম্বর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার পেস্টিসাইড থেকে ইম্পর্টেন্ট জায়গাটা একটু বলবেন? পেস্টিসাইড থেকে আমারটুকু তো আমি বলেই দিলাম। আমি মহিউদ্দিন স্যারেরটাকে আমি বলতে পারবো উনি কিভাবে পড়াইছেন। তবে সাধারণত অর্গানোফসফরাস কেন এখন আর ব্যবহার করা হয় না, বা অর্গানোফসফরাস কেন নতুন ইনসেকটিসাইড আসছে, তারপরে আরো কতগুলো অর্গানোফসফরাস কমন যেগুলো, সেগুলোর মোড অফ অ্যাকশন বা সেগুলোর প্রপার্টিজ এগুলো পরীক্ষায় আসে। তো তোমরা বিভিন্ন বিগত সালের কোশ্চেন গুলো যদি দেখো তাহলে কিন্তু সেখানে আইডিয়া পাওয়া যায় কোন ধরনের কোশ্চেন হয়। আর আমি তো এবার বলেই দিলাম আমার এই পোর্শন থেকে ইম্পর্টেন্ট কোনগুলো। তো তোমাদের সাথে আজকে একটু শুরু করছি, আগেই শেষ করতেছি। তো ভালো থেকো সবাই। আমার সাথে তোমাদের আজকে এটা লাস্ট থিওরি ক্লাস লেভেল 3। হয়তো অপশনাল কোর্স কেউ যদি না